নাঈম আহমেদ। এই নামটা ২-২.৫ বছর আগে অনেকের কাছে শুনেছি। সবচেয়ে বেশি যে কথাটা শুনতাম যে এই ছেলেটা অনেক ভালো শটস খেলতে পারে। তো সেই জায়গা থেকে তাকে দেখার একটা আগ্রহ আমার সবসময়ই ছিল, বাট কখনো সরাসরি আসলে তার খেলা আমার দেখা হয়নি। আজকেই প্রথম রাজশাহী বিভাগের হয়ে তিনি ওপেনিংয়ে নেমেছিলেন রংপুর বিভাগের এগেনস্টে, এবং শুরুটা যেভাবে করেছিলেন খারাপ করেননি বলতে হবে। বেশ ভালো কিছু শটস খেলার চেষ্টা করেছেন, বেশ কনফিডেন্টের সাথে ব্যাটিং করার চেষ্টা করেছেন। ওই যে একদম এসে জড়তা কাজ করবে এই ব্যাপারটা তার মধ্যে ছিল না। তারপরও তিনি যখন লেগে মারছিলেন, যেভাবে মারছিলেন, আমি জাস্ট একটা জিনিস ভাবছিলাম যে যদি অন্যদিকে উল্টা দিকে কেউ বলটা সুইং করায়, খুব ভালো একটা জায়গাতে বলটা মানে পিচ করায়, যদি সুইং করায় উল্টা সাইডে, কিংবা পেসের একটু ভেরিয়েশন যদি কোনো বলার নিয়ে আসে, সেই ক্ষেত্রে কি হবে। যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। নাঈম আহমেদ আসলে মুখিদুল ইসলাম মুগ্ধর দারুণ পরিকল্পনারই ফল বলতে হবে নাঈমের উইকেটটা, কারণ মুগ্ধ নাঈমকে একদম খুব পরিকল্পনা করে আউট করেছেন, এবং সেটা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর মুখিদুল ইসলাম মুগ্ধর অভিব্যক্তি দেখলেও আসলে বুঝে নেওয়া যায় যে তিনি কী করতে চেয়েছিলেন, কীভাবে উইকেটটা তুলে নিয়েছেন। নাঈম আউট যাওয়ার পর ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব শাহরিয়ার। এই নামটাও বেশ পরিচিত একটা নাম আন্ডার-19 ডেজের, কারণ সাকিবকে নিয়ে আসলে অনেক দূর চিন্তা করা হতো, বাট ঠিক পরবর্তীতে তিনি খুব ভালো পারফর্ম করেননি, হয়তো অনেক বড় জায়গায় পারফর্ম করারও সুযোগ পাননি। সো সেই জায়গা থেকে তার জন্য একটা ভালো অপরচুনিটি ছিল রাজশাহীর হয়ে বেশ ভালো একটা ইনিংস খেলা, বাট তিনি আসলে ব্যর্থ হয়েছেন। একদম প্রথম বলেই এসে তিনি আউট হয়ে গেছেন। রাজশাহী টানা 2 উইকেট হারিয়েছে, এবং শুধু যে 2 উইকেট হারিয়েছে ব্যাপারটা এমন না। একদিক থেকে মুখিদুল ইসলাম মুগ্ধ যেমন উইকেট তুলে নিয়েছেন, আরেক দিক থেকে চাপটা তৈরি করেছেন রবিউল হক। এর আগে আমি তারা জুটি হিসাবে কতটা ভয়ঙ্কর বা তারা জুটি হিসাবে কতটা দারুণ এই জিনিসটা, এই গল্পটা তুলে ধরেছিলাম। আজকে আরও একবার প্রমাণ পেলাম রবিউল ঠিক কী পরিমাণ চাপ তৈরি করতে পারেন প্রতিপক্ষের উপর। এবং টেস্ট ক্রিকেট তো আসলে অনেকে বলেন বোরিং খেলা, টেস্ট ক্রিকেটে আসলে মানে মজার কিছু নাই, এন্টারটেইনের কিছু নাই, বাট যে দৃশ্যগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই আসলে টেস্ট ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখে সবসময়। এই যে একটা এগ্রেশন, এই যে মানে বিপরীত দলকে চাপে ফেলার জন্য চেষ্টা, বিপরীত দলের চোখে চোখ রেখে এগিয়ে যাওয়া, মানে রবিউল হক যেভাবে প্রেশারটা ক্রিয়েট করেছেন, সেই প্রেশার ক্রিয়েট করারই ফল হলো অপর পাশ থেকে মুখিদুল ইসলাম মুগ্ধ টানা উইকেট পেয়েছেন। এটাই হলো পার্টনারশিপ বোলিং। হয়তো সেকেন্ড ইনিংসে দেখবেন মুগ্ধ রবিউলের রোলটা প্লে করছে, রবিউল উইকেট তুলে নিচ্ছেন, যেটা বরাবরই হয় আর কি। তারা দুজন এইভাবেই বোলিংটা করে থাকেন, এবং খুব জুটি হিসেবে খুব মানে পরিকল্পনা ওয়াইজ বোলিং করেন। তারা জানেন যে তারা কোন জিনিসটা করতে যাচ্ছেন। তো রবিউলের একদিক থেকে চাপ তৈরি করা, মুগ্ধর একদিক থেকে টানা উইকেট নিতে থাকা, এটা আসলে রাজশাহীকে খুবই বিপদে ফেলেছিল। তো সেই জায়গা থেকে রাজশাহী খুব ভালো মতো সার্ভাইভ করতে পেরেছে বলবো আমি, জাস্ট বিকজ অফ সাব্বির হোসেনের 84 রানের একটা ইনিংসের কারণে। সাব্বির নর্মালি অ্যাটাকিং ব্যাটিং করেন, এবং অনেক সময় বলা হয় যে অ্যাটাকিং ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো সাব্বির আসলে বুঝে গেছেন কিনা জানি না, বাট তিনি অ্যাটাকিং মেন্টালিটি নিয়েই খেলার চেষ্টা করেছেন, এবং তিনি একটু দ্রুতই রান করার চেষ্টা করেছেন। বেশ অনেকগুলো বাউন্ডারি মেরেছেন, 2টা ছক্কা মেরেছেন, মানে যত দ্রুত রানটা করা যায়। যেহেতু এই উইকেটে পেসাররা বেনিফিট পাচ্ছে, এবং এই উইকেটে হচ্ছে তারা অটোমেটিকলি মানে শুরু থেকেই একটা প্রেশারের মধ্যে পড়ে গেছে। তো সেই জায়গা থেকে আসলে অ্যাটাক করাটাই একটা ভালো অপশন হয়তো ছিল, এবং সাব্বির সেটাই করেছেন। সাব্বির সফলও হয়েছেন। সাব্বির বেশ ভালো একটা স্কোর নিজে করেছেন, এবং কি দলকে একটা ভালো একটা অবস্থানে পৌঁছে দিতে পেরেছেন, এমন একটা অবস্থানে পৌঁছে দিতে পেরেছেন যেই জায়গা থেকে পরের কেউ না কেউ, সেটা রহিম হোক অথবা অন্য যে কেউ হোক, কেউ না কেউ ইনিংসটাকে এগিয়ে নিতে পারতো, এগিয়ে নেওয়ার সাহসটুকু দেখাতে পারতো। তো সেই জায়গা থেকে ওই সাব্বির হোসেনের ওই ইনিংসটা ওই সময়টাতেই আসলে আমি বলবো যে রংপুর একটু পেছনে পড়ে গেছে, বা রংপুর যতটা দাপটের সাথে শুরু করেছিল ওই দাপটটা ধরে রাখতে পারেনি। বাট সাব্বির আউট যাওয়ার পর রহিম 50 করেছে, রহিম ভালো একটা ইনিংস খেলেছে, সেটা অবশ্যই রহিমের প্রশংসা এখানে করতে হবে। বাট সাব্বির যেই জিনিসটা তৈরি করে দিয়েছেন সেটারই ফল আসলে শেষ অবধি রাজশাহী 200 রান পার করতে পারা, রাজশাহীর একটা ভালো অবস্থানে নিজেদের নিয়ে যেতে পারা। কারণ একটা সময় তো মনে হচ্ছিল যে প্রথম দিনই হয়তো 2 সেশনের মধ্যে রাজশাহী অল আউট হয়ে যাবে, যেভাবে উইকেট পড়ছিল। তো সেই জায়গা থেকে রাজশাহী যা করেছে খুবই ভালো করেছে। আলাদা করে আসলে মুখিদুল ইসলাম মুগ্ধর কথাটা বলতে হয়, কারণ তার এটা 3য় ম্যাচ, 5ম ইনিংস এটা এই সিজনের। রাইট নাও তিনি পেসারদের মধ্যে হাইস্ট উইকেট টেকার।
যখন ম্যাচটা খেলতে নামেন তখন পেসারদের মধ্যে হাইস্ট উইকেট টেকার ছিলেন রবিউল হক। রবিউলকে তিনি কেটেছেন, রবিউলকে পেছনে ফেলেছেন। এই ম্যাচেই আরেকটা ফাইফার নিজের নামের পাশে বসিয়ে। মুগ্ধর বোলিংকে আমরা অনেকে হয়তো আন্ডার এস্টিমেট করি, এর আগে আমি বলেছি, কারণ মুগ্ধ যেভাবে বোলিং করেন এমন বলার আসলে রেড বলে খুঁজে পাওয়া অনেকটাই ডিফিকাল্ট। কারণ যে বলারদের আমরা রেড বলে ন্যাশনাল টিমেও দেখি, সেই বলাররাও তো আসলে এনসিএল এসে খেলেন, তখন আসলে বোঝা যায় যে মুগ্ধ কোন কোন জায়গাগুলোতে অ্যাকচুয়ালি এগিয়ে থাকা একজন। হ্যাঁ, অনেক কারণ হয়তো থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে যেই জন্য মুগ্ধর হয়তো ন্যাশনাল ডেবিউ কখনো হয়নি, বাট লাল বলে ক্রিকেটে আমি স্টিল বিলিভ করি যে মুগ্ধ এমন একজন যে মানে পার্থক্য গড়ে দিতে পারে জয় পরাজয়ের একটা হিসাবে। তো সেই জায়গা থেকে মানে মুগ্ধ যেটা করতে পারেন, তার কাজ যেটা, সেটাই কিন্তু খুব ভালো মতো করে যাচ্ছেন। তার কাজ পারফর্ম করা, এবং তিনি পারফর্মটা এত ভালো মতো করছেন যে মানে তাকে যাতে বলতে না হয় যে আমি কেন নাই, তাকে নিয়ে আলোচনাটা টুর্নামেন্ট শেষে যাতে সবাই করে, নির্বাচক থেকে শুরু করে সাংবাদিকরা সবাই মানে তার নামটা যাতে নিয়ে আসতে বাধ্য হয়, নিয়ে আসে যে মুগ্ধ এতগুলো উইকেট পেয়েছে, মুগ্ধ টুর্নামেন্ট শেষে হাইয়েস্ট উইকেট টেকার পেস বলারদের মধ্যে, বা একদম সব কিছু মিলে হাইয়েস্ট উইকেট টেকার। মানে হবেনি এমন কোনো কথা নাই, বাট তিনি যেভাবে খেলে যাচ্ছেন, তিনি সর্বোচ্চ যেটা করতে পারতেন সেটাই তো করছেন। কারণ তিনি শুরুতে ইনজুরির জন্য ম্যাচ খেলতে পারেননি প্রথমে, তো জাস্ট এখনও 3টা ম্যাচ তার শেষ হয়নি, নামের পাশে এতগুলো উইকেট, তিনি এখনই হাইয়েস্ট উইকেট টেকার। তো পরের ম্যাচগুলো যদি তিনি খেলেন, আরও বেশ কয়েকটা উইকেট যদি পান, আমি দিন শেষে যখন দেখি মুগ্ধ, রবিউল, এই দুইটা নাম তারা পারফর্ম করে জানান দিচ্ছেন যে তারা ক্যাপেবল, তারা পারফর্ম করে জানান দিচ্ছেন যে তারা অন্য কারোর চাইতে পিছিয়ে থাকা কেউ না। এরপরও তাদের নিয়ে যদি ভাবনা কারোর মধ্যে কাজ না করে, এরপরও যদি তারা কোনো আলোচনাতে না আসেন, এরপরও তারা যদি হচ্ছে নেক্সট লেভেলে গিয়ে পারফর্ম করার সুযোগ না পান, এটা আসলে মানে তাদের জন্য আক্ষেপেরই হবে, হতাশারই হবে। এবং এই আক্ষেপ হতাশাটা তারা অনেক দিন ধরেই নিজেদের সাথে সঙ্গে নিয়ে বেরোচ্ছেন আসলে। তো সেই জায়গা থেকে আসলে খুব বেশি মনে হয় না তারা হতাশ হবেন, কারণ তাদের কাছে এই হতাশাটা অনেকটা এখন নর্মাল হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু যেভাবে পারফর্ম করছেন, জুটি হিসেবে যেভাবে পারফর্ম করছেন এবং টিমকে যেভাবে জেতাচ্ছেন, জেতানোর পেছনে অবদান রাখছেন, টিমকে জয়ের একটা অবস্থান তৈরি করে দিচ্ছেন, সব কিছু মিলে মুকিদুল ইসলাম মুগ্ধ আর রবিউল হক, এই দুজন পেস বোলারের প্রশংসা করতে হবে। এবং এই দুজন বোলার যেভাবে বোলিং করছেন, সম্ভব হলে দেখবেন আপনাদের কাছে মনে হবে মানে জুটি হতো এসে।